এসপি পলাশ সাহার এবং সুস্মিতার বিষয়টা নিয়ে আপনাদেরকে নতুন যেটা আপডেট দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করেছি। এইখানে তাদের অনেক স্মৃতিচারণ করা হয়েছে, তাদের নানান ধরনের স্মৃতির কিছু ভিডিও ক্লিপ আমি সংযুক্ত করেছি আজকের আপডেটের মাঝে। তাদের বিয়ে থেকে শুরু করে তার একদম শেষ সমাধি পর্যন্ত আপনারা পর্যায়ক্রমে এখানে ভিডিওগুলো দেখতে পাবেন। তো এই ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওর মাঝে তাদের বিয়ে শাদী, তাদের কিছুটা সুন্দর সময় স্পেন্ড করা এবং কিভাবে সে তার অফিসে মারা গেল এবং পরবর্তী তার কিভাবে সমাধি হলো, মোটামুটি সব কিছুরই একটা আপনারা তথ্য পাবেন, ভিডিও থেকেই পাবেন। পাশাপাশি আমি কথাগুলো বলে যাচ্ছি। কিছুদিন আগে সুস্মিতার বাড়ির একজনের সাথে আমার কথা হয়েছিল, বিষয়টা আমি আসলে জানার জন্য যে প্রকৃত ঘটনাটা কি। আমরা তো অনলাইনের মাধ্যমে ঘটনাগুলো জানতে পারতেছি। আমি চিন্তা করলাম যে আমি আসলে অথেন্টিক ঘটনাটা একটু জানতে চাই। আমি তার কাছে সুস্মিতার মোবাইল নাম্বারটা চাইছিলাম, তো সে আমাকে কথা দিয়েছে পরে দিবে, ওই মুহূর্তে দিতে পারে নাই। সে বলল আমি তাকে জিজ্ঞেস করে দেব, যেহেতু তারা শোকে তাপে একেবারে একাকার হয়ে আছে। সে একটু স্বাভাবিক হোক, তার সাথে কথা বলে তার নাম্বারটা দিবে। পারমিশন ছাড়া তো হুট করে কারো নাম্বার দেওয়া যায় না। আর এইদিকে হচ্ছে পলাশ সাহার অফিসে যে তদন্ত চলতেছে, তার ডিপার্টমেন্ট থেকে যে তদন্ত চলতেছে, তাকে কি খুন করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে, যে আহ, এই বিষয়ের উপর যে তদন্ত করা হচ্ছে বা আত্মহত্যা কেন করলো সেগুলোর উপর যে তদন্ত করা হচ্ছে, সেই তদন্ত এখনো প্রক্রিয়াধীন, এখনো এটা শেষ হয় নাই। তো আপনারা জানেন, একটা হত্যা হোক আর আত্মহত্যা হোক, যেটাই হোক, সেটা তদন্ত করলে একটু সময় নেয়। ফরেনসিক বিভাগ থেকে অনেক কিছু ব্যাপার থাকে। চিঠিটা কে লিখেছে, কিভাবে লিখেছে, কখন লিখেছে, কেন লিখেছে, কার হাতের ছাপ আছে, বা সে মারা গেলে কিভাবে মারা যাওয়ার কথা ছিল, সব কিছু মিলেই তারা একটা মানে রিপোর্ট তৈরি করবে এবং এই রিপোর্টটা অবশ্যই জানতে পারবে, বাংলাদেশের মিডিয়া মারফত আমরা জানতে পারবো, আমিও আপনাদেরকে তথ্য দিতে পারবো। তো আপনাদেরকে শুধু এইটুকু জানিয়ে রাখি যে আমি যে তথ্যটা পেয়েছি সুস্মিতা সাহার বাড়ির এক লোকের কাছে। সুস্মিতা সাহার আপনারা অনেকেই মন্তব্য করেছেন, আমি দেখেছি। সুস্মিতা সাহা চাইছে যে তার বাবা, ভাই, মা ও দরিদ্র ফ্যামিলি, সেই জন্য তাদেরকে এনে তার কাছে রেখে সংসার করতে, তার শাশুড়িকে দূরে সরিয়ে দিতে। না, বিষয়টা এরকম ছিল না। সুস্মিতার কথা ছিল যে তার শাশুড়িকে দূরে রেখে সে খরচ দেখ, তার অন্য ছেলেদের কাছে 6 মাস থাকুক, সুস্মিতার আহ সংসারে 6 মাস থাকুক। এভাবে একটা আসা যাওয়ার মধ্যে থাকলে তাদের মধ্যে তিক্ততাটা বাড়বে না, যেহেতু তার শাশুড়ি কোনোভাবেই তাকে সহ্য করে নিচ্ছিল না, কোনোভাবেই তাকে সহ্য করতে পারতেছিল না। সেই জন্য সুস্মিতা চাইছে যে কিছুদিন যদি সে দূরে থেকে আসে, তার অন্য ছেলেদের কাছে 6 মাস থেকে আসে, অবশ্যই তার মন মানসিকতার কিছুটা পরিবর্তন হবে। সুস্মিতা এটা চাইছে। অপরদিকে সুস্মিতার হাজবেন্ড চাইছে, যেহেতু তার মায়ের সাথে তার বনিবনা নাই, সুতরাং তার মা যেহেতু তাকে পছন্দ করে না, এই কারণে তারা বাচ্চাও নিতে পারতেছে না। মায়ের মানে মা আদৌ বাচ্চা হলে বা কতটুকু অ্যাকসেপ্ট করবে, সংসারে আরো অশান্তি বাড়বে কিনা, নানান মানে দ্বিধাদ্বন্দ্ব থেকে তারা মানে সে সুস্মিতার সাথে আদৌ সংসারটা তার লঙ্গার হবে কিনা, সব বিষয় মিলে সে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকার কারণে সে সুস্মিতাকে বরং বাড়িতে চলে যেতে বলছে, যে তুমি বাড়িতে গিয়ে থেকে আসো, যেহেতু মা তোমাকে পছন্দ করে না, তুমি বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসো। থেকে আসলে হয়তো তোমার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝি সুস্মিতা হয়তো তখন খিটখিটে মেজাজে ছিল, সে কারণেও তার হাজবেন্ড ভাবছে সুস্মিতা যদি তার বাবার বাড়িতে কিছুদিন থেকে আসে, তার মন মানসিকতা চেঞ্জ হবে। এইদিকে মাও হয়তো মানে সুস্মিতা চলে যাওয়ার পর কিছুটা পরিবর্তন হবে, ছেলে তাকে বুঝায় পারুক, যেভাবে পারুক হয়তো পরিবর্তন করাতে পারবে। কিন্তু সুস্মিতা যাবে না বাবার বাড়িতে। সুস্মিতার কথা ছিল যে যেহেতু সুস্মিতা একটা ইনসিকিউরিটি ভুগতে ছিল, যে আদৌ তাকে রাখবে কি রাখবে না, সে কিছু তাদের মধ্যে আলোচনা শুনতে পাচ্ছে এবং কিছু তাদের মধ্যে বিহেভিয়ার পাচ্ছে, এই ধরনের কিছু আশ পাচ্ছে সুস্মিতা। সেই জন্য সে বাবার বাড়িতে গিয়ে যে আবার ফেরত আসতে পারবে স্বামীর সংসারে, এই জিনিসটা সে বিশ্বাস করতে পারতেছিল না বলেই সে বাবার বাড়িতে যায়নি। এটা আমি ওইখানে তথ্যভিত্তিক পেয়েছি, ওইখান থেকে তার বাড়ির যে কোনো একজনের সাথে আমার কথা হয়েছে। তো সুস্মিতা আসলেই যদি বাবার বাড়িতে যেত, সে কি ফেরত আসতে পারতো?
আপনাদের কি ধারণা যে সুস্মিতা বাবার বাড়িতে গেলে সে আবার এই সংসারে ফেরত আসতে পারতো? না, পারতো না। কারণ মা ছেলেকে এমন ভাবে আগলে রাখতো, ছেলে কোনোদিন শ্বশুর বাড়ি, ওই যে বিয়ের সময় যে গিয়েছে এরপরে আর কোনোদিন শ্বশুর বাড়িতে যেতে পারে নাই। ইভেন মানে আহ সুস্মিতার বাবা মাকেও এখানে আসার কোনো পারমিশন দেয়নি। ওই সুস্মিতার শাশুড়ি মানে খুবই ক্রেজি টাইপের মহিলা ছিল। সে কথা বলতেই তার উপরে বউকে নানান ভাবে সে মানে পারিবারিক নির্যাতন করতো, যে সে ছেলেকে পালছে, তার ছেলের পিছনে অনেক কষ্ট করেছে, অনেক শ্রম দিয়েছে, ওই করছে সে করছে। বাবা সবাই সবাই সন্তানকে অনেক কষ্ট করে পালে, কিন্তু সব পেলে পুষে ছেলে কোয়েল এস্টাবলিশ করে একটা মেয়েকে বিয়ে করে সেই মেয়ের স্বামী হিসেবে তাকে শান্তিতে সংসার করতে দেওয়ার মধ্যেই মা বাবা সাকসেস, মা বাবার সফলতা। এখন সুস্মিতার শাশুড়ি ছিল যে তুমি যদি ছেলেটা খেতে পারো, আমি কেন আমার ছেলেকে লালন পালন করে খেতে পারবো না, এরকম তার মধ্যে একটা জেদাজেদি ব্যাপার ছিল। উনি সুস্মিতা আর ওনার, আমি এর আগের ভিডিওতেও বলেছি, সুস্মিতার বয়স আর ওনার বয়স সেম না। সুস্মিতা হয়তো নানান তালা জ্বালার মাঝে সে খুব ক্রেজি হয়ে গেছে, যে হয়তো সে বুঝতে পেরেছে তার শাশুড়ি তাকে এখানে সংসার করতে দিবে না। এই কারণে সে নিজ মেন্টালি সে খুব ক্রেজি মানে অনুভব করতেছিল, এবং সে খুব মানে ডিপ্রেসড হয়ে গেছে, যে কারণে তার আচার আচার আচরণটা হয়তো স্বাভাবিক ছিল না। এই যে কখনো অফিসে দৌড়াই চলে গেছে কমপ্লেইন করার জন্য ডিপার্টমেন্টে, কখনো হাজবেন্ডকে হুমকি দিয়েছে আমি আত্মহত্যা করব, কখনো হাজবেন্ডের অফিসে গিয়ে বলছে তোমাকে আমি মেরে ফেলবো। মানে সে হচ্ছে নিজেকে সামাল দেওয়া, কখনো রাতে ঘুমানোর সময় হয়তো হাজবেন্ডের সাথে কথাই বলে নাই, মানে হাজবেন্ডের থেকে উল্টা দিক মুখ ফিরিয়ে ঘুমিয়েছিল, এরকম নানান ভাবে সে তার মান অভিমানের মাঝে তার তিক্ততাটা প্রকাশ করার চেষ্টা করেছে তার হাজবেন্ডের কাছে, কিন্তু ফাইনালি সে তার হাজবেন্ডকে হয়তো বুঝাইতে পারছে, কিন্তু তার হাজবেন্ডকে তার মায়ের প্রতি যে প্রেম ভালোবাসা সেখান থেকে তার হাজবেন্ডকে ফিরাতে পারে নাই। আমার সবচেয়ে কষ্ট, এমন রাজপুত্রের মতো একটা পুরুষ, এমন রাজপুত্রের মতো একটা ছেলে কিভাবে মা এই কাজটা করতে পারলো, যে ছেলেকে এতটা পারিবারিক সহিংসতার মুখোমুখি করেছে, ছেলেটা এত প্রেসার নিতে না পেরে সে দুনিয়া থেকে চলে যেতে বাধ্য হয়েছে। না পারে স্ত্রীকে বুঝাতে, না পারে মাকে বুঝাতে। মা তো বয়স হয়েছে, মা তো ছেলের সুখের কথা চিন্তা করেছে, ঠিক আছে বাবা আমি চলে গেলে যদি তোমরা ভালো থাকো, আমি চলে যাচ্ছি, তোমরা মিলেমিশে থাকো, আমি সেটাই চাই। মার আর কি পাওয়ার আছে পৃথিবীতে? পারলে মাকে কিছু পয়সা কড়ি দিয়ে দেখিও, না পারলে বাবা ফিসাবিলিল্লাহ, এই বলে মা চলে যাওয়া উচিত ছিল সেখান থেকে। কিন্তু মা ওই বাসায় অবস্থান করে সুস্মিতাকে তাড়ানোর জন্য সে সর্বোচ্চ চেষ্টা করছে, ছেলেকে নানান ভাবে মানসিক প্রেসার দিয়েছে যে সুস্মিতাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিতে, সুস্মিতাকে ডিভোর্স করে দিতে, সুস্মিতার সাথে সংসার বিচ্ছিন্ন করে দিতে, সুস্মিতার থেকে ডিটাচ হয়ে যেতে। এখন ছেলে সুস্মিতাকে আবার তার বাবার বাড়ি পাঠাতে পারতেছে না, সেও নানান ভাবে সে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সুস্মিতা কোনোভাবেই বাবার বাড়ি যাবে না। তার হাজবেন্ড যেদিন আত্মহত্যা করেছে বা সুইসাইড করেছে বা খুন হয়েছে, যেটাই হোক, তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আমরা সেটা নিয়ে কোনো ধরনের কনফার্ম করে কিছু বলতে পারতেছি না, কিন্তু তার হাজবেন্ড যেদিন মারা যায় সেই দিনও সুস্মিতার বাবা মাকে বলেছে যে এসে সুস্মিতাকে নিয়ে যাওয়ার জন্য কিছুদিনের জন্য। তো এই হচ্ছে মানে তার হাজবেন্ড এটাও সুস্মিতাকে বলছে তুমি ওখানে গিয়ে থাকো, তোমার খরচপাতি যা আমি ওখানে দিয়ে দেব। কিন্তু ওই যে সুস্মিতা কেন যায়নি, কারণ সুস্মিতা তাদের মা ছেলের মধ্যে যে আচার ব্যবহার, মানে তাদের মধ্যে যে কথাবার্তা বলা, সুস্মিতার অগোচরে তারা কথা বলে, সুস্মিতাকে দেখলে তারা স্টপ হয়ে যায়, সব মিলে সুস্মিতা বিশ্বাস করতে পারতেছিল না যে সে বাড়িতে গেলে সে আবার ফেরতে সেই সংসার করতে পারবে। সুস্মিতা ওর জায়গা থেকে তার হাজবেন্ডকে প্রচন্ড ভালোবাসতো। আপনার একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত ভালোবাসা থেকেও কিন্তু মানুষ ক্রেজি হয়ে যায়। সে তার স্বামীকে এতটাই ভালোবাসতো, এটা থেকেও সে ক্রেজি হয়ে গেছে। আর আপনারা যেটা বলেন সুস্মিতা বেশি মানে আর একটু ধৈর্য ধরতে পারতো, একটা 18-20 বছর 22 বছরের মেয়ে কতটা ধৈর্য ধরতে পারতো? আপনারা যারা বলেন কথা তো খুব ভালো গুছিয়ে বলতে পারে, ধৈর্য ধরতে পারলো না। ভাই কথা আজকাল 4 বছর 5 বছরের বাচ্চারাও যে কথা বলে, আমরাও তাদের কথার কাছে ফেল। তো সুস্মিতা লেখাপড়া করছে, কলেজে পড়াশোনা করছে, সমাজে নানান জায়গায় চলছে, সবকিছু অনুসারে তো সে কথা স্মার্টলি কথাবার্তা বলতে শিখছে। আর একটা বিসিএস ক্যাডার অফিসার, 37তম ব্যাচের একটা এত রাজপুত্রের মতো একটা বিসিএস ক্যাডার অফিসার একটা মেয়েকে বিয়ে করেছে, অবশ্যই তার স্মার্টনেস, তার সুন্দর, তার কথাবার্তা, তার বাচনভঙ্গি সবকিছু দেখেই সে মানে তার প্রতি সে প্লিজড হয়ে তার জন্য সে দেওয়ানা ছিল, তাকে বিয়ে করতেই হবে। না হলে একটা বিসিএস ক্যাডার অফিসার কেন একটা
মানে ম্যাট্রিক পাশে, মানে তখন সুস্মিতা ম্যাট্রিক পাস করেছে, কলেজে পড়ে এবং খুবই দরিদ্র ফ্যামিলির সন্তান। সে কেন তাকে বিয়ে করতে হবে? একটা বিসিএস ক্যাডার অফিসার তো অনেক বড় পরিবারে যেতে পারতো, আরো হায়ার এডুকেটেড একটা মেয়েকে বিয়ে করতে পারতো। এইদিকে মার জ্বলানি ছিল, বিয়ের সময় সুস্মিতার বিয়ের যাবতীয় খরচ পলাশ সাহা দিয়েছে। সুস্মিতাদের দিকে যত খরচ হয়েছে সব পলাশ সাহা দিয়েছে। কি জন্য দিয়েছে? সুস্মিতার প্রতি তার প্রেম ভালোবাসা, সে এতটা মগ্ন হয়ে গেছে ওরে দেখে যে সুস্মিতাকে যে কোনো মূল্যে সে বিয়ে করতে চায়, এই জন্য সমস্ত বিয়ের খরচ দিয়েছে। মা যখন বিয়ে দেয় ছেলেকে তখন জানতো না বিয়ের খরচ দিয়েছে, কিন্তু বিয়ের পরে ঘটনাটা আলোচনার মাধ্যমে জেনে গেছে, মানুষ মুখে শুনে ফেলার পরই তারপরে সুস্মিতার উপর শুরু হয়ে গেছে অত্যাচার অবিচার, এবং ছেলের উপর শুরু হয়ে গেছে নানান ধরনের প্রহসন, এবং ছেলের উপরে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। তো এগুলো নিয়েই তাদের মধ্যে মূলত গন্ডগোলটা ছিল। আজকে মা ছেলে হারিয়েছে, স্ত্রী স্বামী হারিয়েছে, মাঝখানে কার কি উপকার হলো? মা তো এক ছেলেকে হারিয়ে দুই ছেলে নিয়ে আসে, কিন্তু সুস্মিতা একটা স্বামী হারিয়ে তো তার আরো দুইটা স্বামী নাই। সবচেয়ে বেশি কে ক্ষতিগ্রস্ত হয়েছে? সুস্মিতা ক্ষতিগ্রস্ত হয়েছে। সে এত অল্প বয়সে বিধবা হয়ে গেল। একটা এমনি তাদের হিন্দু ধর্মতে তাদের অনেক লিমিটেশন আছে, যে বিধবা হলে বা সেপারেশন হলে অনেক লিমিটেশন আছে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে। সেইখানে আবার তাদের বংশ মিলানো, এই মিলানো সেই মিলানো, সেখানে আবার সে অল্প বয়সে বিধবা হয়ে গেছে। না পারবে লাইফটা সে একা কাটাতে, না পারবে সে দ্বিতীয় একটা বিয়ে করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে। আর তাকে সুস্মিতা যে বারবার কান্না করে, আমাকে কিছু গোল্ডের উপর আমার লাইফটা দিয়ে গেল। ওই যে পলাশ সাহা জানতো যে সে যে সিদ্ধান্ত নিচ্ছে, তার মা সুস্মিতাকে ঘাটটা ধরে বাসা থেকে বের করে দিবে, হয়তো এই গোলটুকুর গোলটুকু থেকে সে বঞ্চিত হতে পারে। এই জন্য সে লিখে দিয়ে গেছে যে স্ত্রীর হকটুকু স্ত্রীকে দিয়ে দেওয়ার জন্য, যে গোলটুকু আমার বউ পাবে, আর মায়ের দায়িত্ব দুই ভাই নিবে, এবং বাকি সবকিছু মা নিবে। তো এখন বউকে ওই যে স্বর্ণটুকুর দায়িত্ব দিয়ে দিয়েছে, যেহেতু কোনো বাচ্চা কাচ্চা নাই, এই জন্য হয়তো তার পলাশ সাহা তার দিকের কোনো সম্পত্তির মালিক বউকে আর করে নাই। যদি কোনো বাচ্চা থাকতো, সন্তান থাকতো, অবশ্যই এদিকে কোনো সম্পত্তির মালিক করতো, এটা আমার ধারণা। তো পলাশ সাহা অত্যন্ত মেধাবী একটা মানে ছেলে ছিল, অত্যন্ত মেধাবী একটা বিসিএস ক্যাডার অফিসার ছিল। সে সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে সে এই ধরনের চিন্তা ভাবনা করেছে যে সে সুইসাইড করবে, যেহেতু কাউকে সে কন্ট্রোল করতে পারতেছে না। তবে বেলা শেষে বলবো, পলাশ সাহা একজন ব্যর্থ পুরুষ। কারণ হচ্ছে তার উচিত ছিল সে মাকে বুঝিয়ে সেপারেট করে রাখা, যে মা তুমি দুই ভাইয়ের কাছে গিয়ে থাকো, তোমার খরচটা মাসে মাসে আমি দেব, দেখি সুস্মিতা একা থাকলে কতটুকু ভালো থাকে। না হলে দুইজনকে, সুস্মিতাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিত, মাকে ভাইদের কাছে পাঠিয়ে দিত, সে কিছুদিন একা থাকতো, কিছুদিন সে ম্যাচ করেই থাকতো, বাসা ছেড়ে দিয়ে ম্যাচ করে থাকতো। কিন্তু পলাশ সাহা এভাবে তার লাইফের যে সিদ্ধান্ত নিয়েছে, সে আত্মহত্যা করে সবাইকে সবকিছু থেকে মুক্তি দিবে, আসলে কি মুক্তি মিলেছে? কারো মুক্তি মিলে নেই। পলাশ সাহার মুক্তি মিলতে পারে, কিন্তু তার বউটার মুক্তি মিলল না, তার মায়েরও মুক্তি মিলল না। মাঝখানে সবাইকে একা করে সে নিজে মুক্তি নিয়ে চলে গেল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রইল আপনাদের জন্য তথ্য। আমি যদি আরো আপডেট কোনো তথ্য পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা আমার তথ্যর জন্য অপেক্ষা করবেন। যারা নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। আর হচ্ছে নতুন নতুন কোনো তথ্য থাকলে অবশ্যই আমি আপনাদের জন্য নিয়ে আসব। আপনারা আমার আহ, এখানে যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন দেখতে পাবেন আমি কখন কি দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।